স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনামগুলি। বিএনপির মদদেই 21শে আগস্টের হামলা, বললেন প্রধানমন্ত্রী। নিহতদের আওয়ামী লীগের শ্রদ্ধা। একুশে আগস্টের হামলা রাজনৈতিক নৃশংসতা, বলছেন বিশ্লেষকেরা। রায় দ্রুত কার্যকরের তাগিদ। সিনহা হত্যা তদন্তে ওসি প্রদীপ সহ 3 আসামিকে নিয়ে ঘটনাস্থলে র্যাব, কারণ অনুসন্ধানের চেষ্টা। অস্বাভাবিক জোয়ারে ভোলার দক্ষিণ ইলিশা বাঁধে ভাঙন, 15,000-এর বেশি বাসিন্দা পানিবন্দী। বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত অধিনায়ক লিওনেল মেসির। সতীর্থ ও ক্লাব সভাপতির ভূমিকায় আক্ষেপ। শুনছিলেন বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনামগুলি। জানাবো বিস্তারিত। 21 আগস্টের গ্রেনেড হামলার সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জড়িত ছিল, এমনকি হামলার সব আলামত নষ্ট করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরও বলেন, হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে আহতদের উপর লাঠিচার্জ করেছিল পুলিশ। গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এ আয়োজন। 16 বছর আগের ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ 24 জন নেতাকর্মী নিহত হয়। দলের পক্ষ থেকে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলটির সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান 14 দলের কেন্দ্রীয় নেতারাও। এ সময় নেতাকর্মীদের ভিড়ে করোনায় স্বাস্থ্যবিধি মানা ব্যত্যয় হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় শুধু তারেক রহমান নয়, জড়িত ছিলেন খালেদা জিয়াও। খালেদা জিয়া সে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় পরবর্তী এসেই এই 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটায়, এবং এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত, সেটা তো ওই যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদেরই তো কথায় বের হয়ে এসেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার পূর্বে খালেদা জিয়ার বক্তব্য ছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এই ভবিষ্যৎবাণী খালেদা জিয়া কিভাবে দিয়েছিল? শেখ হাসিনা বলেন, বিএনপি বরাবরই হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 15 আগস্ট হত্যায় জড়িত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়, এবং চক্রান্তের সাথে খন্দকার মোস্তাক যেমন জড়িত, সেই সাথে জিয়াউর রহমান এবং তারাও জড়িত। কারণ জিয়াউর রহমান জড়িত এই কারণে যে খন্দকার মোস্তাক অবৈধভাবে ক্ষমতা যখন দখল করে, জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে। আবার জিয়াউর রহমানই সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 15 আগস্টের মতো 21 আগস্ট হামলাকারীদেরও রায় কার্যকর হবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করছিলেন ফটো সাংবাদিক জিয়াউল ইসলাম। তিনি হামলার পর ঘটনাস্থলে ছবিও তুলছিলেন। সেদিনের নৃশংসতা নিয়ে আরও জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়াউল ইসলাম। জনাব জিয়াউল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। হামলা প্রত্যক্ষদর্শী হিসাবে সেদিনের সেই নৃশংস ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? সেদিনের সেই ঘটনা কিভাবে শুরু হয়েছিল, একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। প্রথমেই স্মরণ করছি 21 আগস্টে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি। আসলে এমন একটা বিষয় যে এটা এই সেদিনের যেই ঘটনায় যেইভাবে ছিলাম, সেটা এত বছর পরে ওই যে আমার এখনো গায়ে মানে লোম পশম খাড়া হয়ে যাচ্ছে, যে একটা
মানে ভয়ানক রকম দুঃসহ সময় ছিল সেই সময়টা। এবং অনেক 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 কিছুই এর মধ্যে আপনি জেনেছেন সবকিছু মিলে, যে বিভিন্ন সময়ে যে অ্যাটাকের বিষয়গুলো হয়েছে যেভাবে। কিন্তু আমার পার্সোনালি কতগুলো জায়গা অবজারভেশনে আছে যে দেখুন সেই সময়টা যে মুহূর্তে মানে মাননীয় প্রধানমন্ত্রী এই সময় বক্তব্য শেষ করলেন, তার পরপর যে শুরু হলো সেই ভয়াবহতা, এবং সেটা কত দ্রুত, কত মানে বীভৎস একটা অবস্থা সৃষ্টি হলো। এবং সেটার জন্য কিন্তু ধরেন কেউই আমরা প্রিপেয়ার্ড ছিলাম না ওই সময়টা। ছবি যারা তুলছিলাম, যারা ওখানে অ্যাসাইনমেন্ট জমা করছিলাম, মেধাবীরা ছিলেন, কেউই কিন্তু প্রিপেয়ার্ড ছিলেন না যে এরকম একটা ভয়ানক কিছু ঘটবে। এবং সেই ঘটনায় এত কিছুর পরেও, যেটা একটু আগে আপনি নিজে দেখছিলাম যে প্রধানমন্ত্রী বলছিলেন যে 15ই আগস্টে যেমন বিচার হয়েছে যারা হত্যাকারী, আমি অ্যাজ এ সিটিজেন হিসেবে আমি খুব ফিল করি যে 21শে আগস্টে যেরকম ভয়ানকভাবে যে ঘটনা হয়েছিল, এটার নেপথ্যে যারা ছিলেন কিংবা যেভাবে হয়েছে সেই বিচারটা অবশ্যই অবশ্যই সেটা দেখে যাওয়া উচিত। কারণ ব্যক্তিগতভাবে ধরেন আমার একটা দুর্ঘটনা হয়েছিল গত 2 বছর আগে, সেটার সাফারিংসটা আমি আমার ফ্যামিলিতে, আমার বাচ্চাদের প্রতি, তাদের প্রতি দেখছি। আমি নিজেও সাফারার যে সেটা কি হতে পারে একটা অ্যাক্সিডেন্ট, একটা মানুষের জীবন। আর সেখানে 15ই আগস্টে এরকম এতগুলো মানুষের প্রাণ নিমিষের মধ্যে নাই হয়ে গেল, সেই মানুষগুলো আহত হয়ে পড়ে থাকলো, সেই মানুষগুলো কেমন আছে এটা ভাবলে এখন ফিল করি যে এটা আসলে কত বড় কষ্টের ছিল। জি। আহ, জনাব জিয়াউল ইসলাম, আপনার সাথে আরেকটি বিষয় একটু জানতে চাই। সেখানে তো আপনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন, তো এই দায়িত্ব পালন করতে গিয়ে সেদিন কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন কিনা? আর সেখানে তো অনেক আইন শৃঙ্খলা বাহিনীর, রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল, তাদের আপনি ভূমিকা কি দেখছেন? না দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন সবকিছু মিলে আসলে সেদিন তো সবচেয়ে ভয়াবহতা হচ্ছে যে এই ঘটনার পর সেখানে গুলিও হয়েছে, সেখানে পুলিশের থেকে গুলি করা হয়েছে। সেখানে কি কারণে গুলি করা হয়েছে সেটা এখনো আমি এটা বুঝি না, যে কেন গুলি করা হয়েছিল, যে কি উদ্দেশ্যে। যাই হোক, সেটা অনেক বড় আলোচনা আসলে। আমার যেটা মনে হয় কি যে এরকম ভাবে আসলে এই দিকগুলো বিভিন্ন দিক থেকে যেভাবে যা কিছু হয়েছে, এখন মোটামুটি একটা নিশ্চিত আমরা জিনিসগুলো। আমি যখন প্রথম আলোতে আমরা যে দেখেছি, প্রথম আলো থেকে আমি মনে করি যে আমাদের যেই জজ মিয়া নাটক থেকে শুরু করে পুরো বিষয়টা যেভাবে নিয়ে এসছে, সেই জায়গাটায় অবশ্যই আশা করবো যে এগুলোর একটা পজিটিভ, একটা পজিটিভ বলবো না, যে একটা ঠিক ন্যায্য বিচার হোক, ন্যায্য ফলো আসবে এটা আর কি। জি। সেদিন ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বলছেন যে যারা সেদিন আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। আপনি আসলে সেখানে থেকে কি দেখেছেন? না, সেটা সেটা নিঃসন্দেহে সেটা খুবই করবো যে দেখেন, সেদিন যখন ঘটনাটা হয়েছে, যে জাস্ট সব সব আহত, সব পড়ে আছে, বীভৎস অবস্থা। সেখান থেকে তখন কিন্তু ওখান থেকে ক্যারি করে যে নিয়ে আসবে, সেখানে কিন্তু অনেকগুলো আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি ছিল, সরকারি অফিস পাশে পাশে সচিবালয়, এত এত কিছু ছিল, এত সাপোর্ট ছিল। সেখানে কিন্তু দ্রুত এক হচ্ছে যে হাসপাতালে আনা, সেটা আনা হয়নি। তারপরে যখন ঢাকা মেডিকেলে আনা হলো, তখন কিন্তু সেই মুহূর্তে এতগুলো রুগী আসলো, হ্যাঁ সামলানো মুশকিল যে এতগুলো রুগী একসাথেই, তারপরে যেটুকু কিছু বেসিক জিনিসগুলো, যে একটা ব্লাড, একজনের একটা ইনজেকশন, এই বিষয়গুলো এমার্জেন্সি মোমেন্টে কিন্তু অনেক গাফিলতি করা হয়েছে। আমি বিশেষ করে আজকে খুব মনে পড়ছে যে আদা চাচা বলে একজন, আমি নামটা সরি ভুলে গেছি, ওনাকে আদা চাচা হিসেবে আমরা জানতাম আর কি। সেই ভদ্রলোককে আমার মনে হচ্ছে যে উনি মানে ওখানে লাস্ট মোমেন্টে উনি যেভাবে এরকম এরকম পরিচিত ফেস গুলো একটু সহযোগিতা, একটু রক্ত দেয়া, একটু হয়তো একটু একটু ভালো মতো একটু ব্যবহার করা ওই মুহূর্তে, তাহলে কিন্তু লোকগুলো বেঁচে যেত। অন্তত না বসলে একটা আত্মা শান্তি নিয়ে যেতে পারতো। সেই সময় কিন্তু সেটা করা হয়নি। সেটা যথেষ্ট পরিমাণ ল্যাকিং ছিল, যথেষ্ট পরিমাণ মানে অসহযোগিতা ছিল সেই জায়গায়। জিয়া ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা কথা বলছিলাম দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলামের সাথে। পরের খবরে যাচ্ছি। আজ ভয়াল 21শে আগস্ট। 16 বছর আগের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় প্রাণ হারান দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। আহত হন অন্তত 500 নেতাকর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
বঙ্গবন্ধু এভিনিউতে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এর পরপরই ছিল সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মিছিল। সভাপতির বক্তব্য তখন প্রায় শেষ। বিকেল 5টা 22 শুরু হয় বোমা হামলা। 2 মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরিত হয় 13টি গ্রেনেড। পুরো এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। দলের নেতাকর্মী ও দেহরক্ষীরা মানববর্ম তৈরি করে রক্ষা করেন বঙ্গবন্ধু কন্যাকে। উনি বক্তৃতা শেষ করে যখন নামছিলেন ঠিক তখন লক্ষ্য করেই গ্রেনেড নিক্ষেপ করা হয়, গ্রেনেড বিস্ফোরিত হয়, ব্রাশ ফায়ার হয়। আমরা তখন তাকে নিয়ে পড়ে গেলাম। পরবর্তীকালে তাকে নামিয়ে দেওয়া হলো। তিনি যখন গাড়িতে উঠবেন তখন তাকে লক্ষ্য করে আবার গুলিবর্ষণ করা হয়। তিনি বেঁচে গেলেও প্রাণ হারান 24 নেতাকর্মী, আহত হয় আরও 500, যাদের অনেকেই এখনো বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টার। আমার নেত্রী শেখ হাসিনা তখন শুয়ে পড়লো ট্রাকের উপরে, আর সমস্ত লোক আমাদের নেতাকর্মী ট্রাকে ছিল, সবাই ট্রাকের উপরে আপাকে আগলে রাখলো। সেই সময় একটা গ্রেনেড ট্রাকের নিচে গড়ে আসলো। অসংখ্য নেতাকর্মী কাতরাচ্ছে। আইবিএফ তো ফার্স্ট গ্রেনেড আইবিএফ খায়, আইবিএফ পড়ে গেছে। হামলা করেই দমেনি ষড়যন্ত্রকারীরা। আহত নেতাকর্মীদের চিকিৎসা নিয়েও গড়িমসি করা হয়েছে। সেদিনই শেখ হাসিনা অভিযোগ করেন তাকে হত্যার চেষ্টা চলছিল অনেক আগে থেকেই। এ হামলা তারই নজির। এই এত বড় একটা নারকীয় ঘটনায়, যেখানে যে ঘটনাটা ঘটাইছে প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে, সেই ঘটনায় সামান্য 52 জনকে আসামি করা এটা যুক্তিযুক্ত কোনোদিন হয় না। আর খালেদা জিয়াকে আসামি করে নাই। যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইজিপি আসামি অন্তর্ভুক্ত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন আসামি করা হলো না? তখন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা হয়েছে বহুবার। সব বাধা পেরিয়ে তিনি এখন বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত আসামিদের দণ্ড হয় 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং তৎকালীন ডিজিএফআই ও এনএসআই প্রধানসহ 19 জনের মৃত্যুদণ্ড হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনের হয় যাবজ্জীবন। দণ্ডপ্রাপ্ত আসামিদের 18 জনই পলাতক। ইতিহাসের নৃশংসতম হামলার 14 বছর পর 2018 সালের 10ই অক্টোবর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। 49 আসামির 19 জনের মৃত্যুদণ্ড এবং আরও 19 জনের যাবজ্জীবন। বাকি 11 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও অর্থ পাচার ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। 12 বছর ধরে লন্ডনে আছেন। জামিন বাতিল করে পলাতক হিসেবে তার বিরুদ্ধে রায় ঘোষণা করে আদালত। বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেনেড হামলা মামলায় তার মৃত্যুদণ্ড হয়। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি। 4 দলীয় জোট সরকারের প্রভাবশালী নেতা হারিস চৌধুরী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। গ্রেনেড হামলা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। 2007 সালে শুদ্ধি অভিযানের সময় দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু তারেক রহমানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 2007 সাল থেকে কারাগারে তিনি। জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ গ্রেনেড হামলা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি, কিন্তু যুদ্ধাপরাধ মামলায় তার ফাঁসি কার্যকর হওয়ায় গ্রেনেড হামলা মামলা থেকে তার নাম বাদ দেয়া হয়। উগ্রবাদী হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান গ্রেনেড হামলা মামলায় মূল আসামি। তাঁর স্বীকারোক্তির পর তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ অনেক রাঘব বোয়াল এ মামলায় আসামি হন। সিলেটে গ্রেনেড হামলা চালিয়ে 3 জনকে হত্যার দায়ে 2017 সালে তার ফাঁসি কার্যকর হয়।
কুমিল্লা থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। গ্রেনেড হামলা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই বিএনপি নেতাও পলাতক। তাজুল ইসলাম মাওলানা তাজউদ্দিন নামেই পরিচিত। তিনি বিএনপি সরকারের শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই। গ্রেনেড হামলার পর তাজুল ইসলামকে ভুয়া পাসপোর্টের মাধ্যমে বিদেশ পাঠিয়ে দেয়া হয়। গ্রেনেড হামলা মামলায় তারও মৃত্যুদণ্ড হয়। গ্রেনেড হামলা মামলার আরেক আসামি হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফকেও মৃত্যুদণ্ড দেয় আদালত। তিনি দুবাইয়ে পলাতক বলে জানা গেছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর প্রধান। 4 দলীয় জোট সরকারের শাসনামলের প্রভাবশালী এই সেনা কর্মকর্তা এখন কারাগারে। গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও তাঁর ফাঁসির আদেশ হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম গ্রেনেড হামলা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি। তারও মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও তার মৃত্যুদণ্ড হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2 বছর করে কারাদণ্ডপ্রাপ্ত গুরুত্বপূর্ণ আসামি হচ্ছেন সাবেক পুলিশ প্রধান শহীদুল হক, মোহাম্মদ আশরাফুল হুদা ও খোদাবক্স চৌধুরী সহ 8 পুলিশ ও 3 সামরিক কর্মকর্তা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্টের গ্রেনেড হামলাকে রাজনৈতিক নৃশংসতার প্রকাশ বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন এর মাধ্যমে ভিন্ন মতের রাজনৈতিক সহাবস্থানের ধারায় ছেদ পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংসদীয় রাজনীতি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন বিভীষিকাময় হামলা অসম্ভব। আর আক্রান্তরা মনে করছেন হামলার মূল হোতাদের এখনও দৃষ্টান্তমূলক সাজা হয়নি। মুক্তাঙ্গনে অনুমতি না পেয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এরপরই শান্তি মিছিল বের করার কথা ছিল। দলের সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে। সেই মুহূর্তে একের পর এক গ্রেনেড হামলা। যুদ্ধের গ্রেনেড হিসেবে পরিচিত মিলিটারি গ্রেনেড আরজেসের বিস্ফোরণে পরিস্থিতি একেবারে পাল্টে যায়। নারকীয় এই হামলার খবরে হতবিহ্বল গোটা জাতি। হামলার মূল লক্ষ্য শেখ হাসিনা বেঁচে থাকলেও হতাহতের রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু এভিনিউ। এমন হামলা তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। কোন রাষ্ট্র যদি কোনো নিরাপত্তার ব্যত্যয় ঘটিয়ে এরকম বিষয়কে পৃষ্ঠপোষকতা দেয় তখন এটি সম্ভব। কারণ যে অস্ত্র বা যে গ্রেনেড ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমরা জানি যে এগুলো হচ্ছে সাধারণত সামরিক বাহিনী ব্যবহার করে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সহাবস্থান ছিল আওয়ামী লীগ ও বিএনপির। রাজনীতি বিশ্লেষকরা বলছেন সেই ধারা নস্যাৎ হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে। এটা আমাদের রাজনীতির ভালগার এক্সপ্রেশন আমি বলবো। তার মানে হচ্ছে কি যে মানুষের মধ্যে যে একটা ক্ষীণ আশা ছিল যে এক ধরনের সহাবস্থানের রাজনীতির সংস্কৃতি গড়ে উঠবে, সেইটা একটা বিরাট ধাক্কা খেলো 21 আগস্ট। বলা যায় যে এই যে সহাবস্থানের যে রাজনীতি, সেই যে ধারাটি তৈরি হয়েছিল 91 সালে, সেইটার একটা ছেদ পড়লো এসে 2004 সালের 21 আগস্টে। প্রতিপক্ষের উপর এমন রাজনৈতিক বর্বরতার চিরতরে অবসান চান সেদিনের হামলায় আক্রান্তরা। এখন পর্যন্ত এই যারা মূল মাস্টার মাইন্ড, মূল পরিকল্পনাকারী এই তারেক জিয়ার এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তিটা হয় নাই। এই বিচারে আমি কিন্তু সন্তুষ্ট না। যারা জড়িত, মানে বিন্দু মতো যারা জড়িত আছে এতে, তার প্রত্যেকে আপনার গিয়া সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার বলে মনে করি। সেটা খালেদা জিয়া হোক, আর যে আরও কেউ থাকে তাদেরও কিন্তু এই 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 মামলায় জড়িত ধরে এনে ব্যবস্থা করা উচিত। 21 আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন এই রাজনীতিক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দদুলালকে নিয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে র্যাবের তদন্ত দল। এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার জানিয়েছেন ঘটনার বর্ণনা শোনার জন্যই ঘটনাস্থলে 3 আসামি। জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই ঘটনাস্থল টেকনাফের বাহারছড়ায় 3 আসামিকে আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এর আগে রাতে নীলিমা রিসোর্ট থেকে পুলিশের জব্দ করা ডিভাইস সহ নানা আলামত র্যাবকে বুঝিয়ে দিয়েছে পুলিশ। এর আগে এসব জিনিসপত্র র্যাব হেফাজতে নেয়ার আদেশ বহাল রাখে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
হিলিমা রিসোর্ট থেকে জব্দ তালিকা 5 দিন পর আদালতে জমা দেয় ফৌজদারি কার্যবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার আমলি আদালতের ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। জব্দ তালিকা আদালতে প্রেরণে কেন বিলম্ব হলো এর বিষয়ে আগামী 7 কার্যদিবসের মধ্যে রামু থানার ওসিকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সামনে করোনা ভ্যাকসিন থাকলেও ভারতের পররাষ্ট্র সচিবের সফর ঢাকা দিল্লির মধ্যে জমা অভিমানের বরফ গলানোর প্রাথমিক উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। তবে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করতে নয়াদিল্লিকে আরও ছাড় দিতে হবে বলে মত তাদের। বলছেন চীন ভারত সহ যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই আরও কৌশলী হতে হবে বাংলাদেশকে। করোনার ভ্যাকসিন কূটনীতিতে ঢাকার গুরুত্ব বাড়ছে। চীনের পর এবার নিজেদের তৈরি টিকা বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব ভারতের। বিশ্লেষকরা মনে করছেন এর মূল উদ্দেশ্য বেইজিং নির্ভরতা কমিয়ে ঢাকাকে আরও আস্থায় আনা। ভারতের এনআরসি ইস্যু, তিস্তার পানি বন্টন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির গণমাধ্যমে নেতিবাচক খবর, এসবই প্রতিবেশী দুদেশের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের। যে বিষয়গুলোর প্রতি ভারতের আগ্রহ আছে, প্রায় সবগুলো বিষয়েই আমরা চেষ্টা করেছি ভারতের আগ্রহটাকে বাস্তবায়ন করার জন্য। পাল্টা বা অন্যদিক থেকে যদি আমরা তো প্রত্যাশা করি যে আমাদের যেটা প্রত্যাশা বা আমাদের যেটা চাহিদা সেটাও আমরা তাদের কাছ থেকে পাব। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়লেও ভারতের সঙ্গে রয়ে গেছে বিপুল বাণিজ্য ঘাটতি। অন্যদিকে হাসিনা ইমরান আকস্মিক ফোন আলাপ ও নেপালের চীন ঘেঁষার নীতিতেও উদ্বিগ্ন নয়াদিল্লি। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক মেরুকরণে দক্ষিণ এশিয়ার শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া দিল্লি বেইজিং এবারে করোনা ভ্যাকসিনকেই ইস্যু করতে চাইছে। একটা দেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে, কিন্তু আমি রাজনৈতিক কারণে আমি ওই ভ্যাকসিনটা আনবো না। এখানে কস্ট এফেক্টিভের ব্যাপার আছে। যদি কোনো দেশ খরচ কমিয়ে দিতে পারে সেখানে হয়তো 7 দিন অপেক্ষা করা যেতে পারে, কিন্তু হতে পারে না যে মাসের পর মাস অপেক্ষা করবে, কারণ ওই দেশ থেকেই নিতে হবে। ৭১-এ মুক্তিযুদ্ধ প্রশ্নে বাংলাদেশ ভারতের সম্পর্কের বিশেষ মর্যাদা থাকলেও বিশ্ব কূটনীতিতে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা। তাই বাংলাদেশের একক কোনো দেশের ওপর নির্ভরশীলতা এখন আর যৌক্তিক মনে করছেন না বিশ্লেষকেরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল রাখা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো 1 থেকে 3 ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে এই বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। ভোর 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 63 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টি হয়েছে 18 মিলিমিটার। এদিকে বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোতে দেশের বিভিন্ন জায়গায় আজও বন্ধ রয়েছে ছোট নৌযান চলাচল। দুর্ঘটনা এড়াতে গতকাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআরডব্লিউটিএ। বরিশালে 24 ঘন্টা বন্ধ থাকার পর সকালে অভ্যন্তরীণ 12টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়। সকালে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এদিকে তীব্র স্রোতে লক্ষ্মীপুর ভোলা নৌ রুটের ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গত 3 দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় 2 পাড়ে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। আবারও যাচ্ছি নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা প্রসঙ্গে। আপনাদেরকে এরই মধ্যে জানিয়েছে যে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ, এসআই লিয়াকত এবং নন্দ দুলালকে নিয়ে এই মুহূর্তে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে র্যাবের তদন্ত দল পৌঁছেছে। এ বিষয়ে আমরা আরও জানবো। কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম, তার কাছ থেকে। তৌফিকুল, একেবারে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এর আগে তো বাহারছড়ায় কথা বলেছেন অতিরিক্ত র্যাবের মহাপরিচালক
তিনি বিস্তারিত কি জানিয়েছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তিনিও ঘটনাস্থলে আছেন। আমি এখন যে জায়গায় আছি ঠিক 1 কিলোমিটার দূরে হচ্ছে এখানকার চেকপোস্টেই কিন্তু তারা আছেন। ওসি প্রদীপ সহ তারা সেখানে অবস্থান করছেন। তো এখনো পর্যন্ত ওসি প্রদীপকে যে ঘটনা স্পট সেটি এখনো ঘুরে দেখানো হয়নি। আমি কথা বলেছিলাম র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের সাথে, তিনি বলেছেন তারা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নিয়েছেন। তারা বললেন 2-1 মিনিটের মধ্যে যে সিনহার যে হত্যাকাণ্ড এটি আসলে কিভাবে ঘটে গেছে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যেহেতু বলা হচ্ছে, এটি মূলত পর্যবেক্ষণ করার জন্য দেখার জন্য আজকে ওসি প্রদীপ সহ 3 জনকে এই টেকনাফের বাহারচরা যে চেকপোস্টটি আছে সেই চেকপোস্টে আনা হয়েছে। তো মূলত আজকে 1টার দিকে তারা সেই কক্সবাজারের চেকপোস্টে পৌঁছানোর পরে তাদের যে আনুষ্ঠানিকতা তারা সেখানে সেটি করছেন। এখনো পর্যন্ত ওসি প্রদীপ সহ যে 3 জনকে তাদেরকে র্যাবের যে গাড়ি আছে সেই গাড়ির মধ্যে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে ঘটনার স্পট ঘুরে দেখানো হয়নি। আমরাও গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি সেই র্যাবের পক্ষ থেকে এখন কি বলা হয়। তবে আমি কথা বলেছি র্যাবের যে অতিরিক্ত যে পরিচালক আছেন, তিনি গণমাধ্যমে একটু আগে কথা বলে তিনি আমাদেরকে বলছেন যেহেতু এই যে সিনহার যে হত্যার মামলাটি সেটি কি স্পর্শকাতর মামলা, এটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা তদন্ত করবেন। এর আগে 4 পুলিশ সহ 7 জনকে তারা র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। জিজ্ঞাসাবাদ করে তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ওই যে ওসি প্রদীপ সহ যে 3 জন বাহারচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত, নন্দদুলাল, রক্ষিত, এই 3 জনকে আজকে 4র্থ দিনের মতো রিমান্ডে তারা নিয়ে আজকে তাদের 4র্থ দিন হচ্ছে। তো রিমান্ডের যে জিজ্ঞাসাবাদের অংশ বিশেষ হিসাবেই কিন্তু আজকে যে তারা বাহারচরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসছেন সেটি একটি অংশ। তো আসলে এখনো পর্যন্ত তারা ওসি প্রদীপকে ঘটনার স্পটে আনা হলেও তাদেরকে আশপাশ এলাকায় তাদেরকে ঘুরে দেখানোর জন্য নামানো হয়নি গাড়ি থেকে। তো এটি শেষ হওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো। এখন আনুষ্ঠানিকভাবে র্যাবের পক্ষ থেকে একটি ব্রিফ করারও কথা রয়েছে। তো এটি শেষে আমরা বিস্তারিত জানতে পারবো। কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। পদ্মা যমুনার পানি বৃদ্ধিতে নিচু এলাকায় নতুন করে পানি প্রবেশ করছে। চরাঞ্চলে পানিবন্দীরা রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। রাজবাড়ীতে বন্যার পানি কমতে না কমতেই আবারও পানি ঢোকার ভোগান্তিতে নিম্নাঞ্চলের মানুষ। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি গত 24 ঘন্টায় আরও বৃদ্ধি পাওয়ায় নতুন করে তলিয়েছে নদী তীরের এলাকা। পানিবন্দী নড়িয়া জাজিরার অন্তত 1 লাখ মানুষ। লক্ষ্মীপুরে মেঘনার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে রয়েছে 10 কিলোমিটার এলাকা। ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 29 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে 1.5 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী রয়েছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলার দক্ষিণ ইলিশাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 15,000-এরও বেশি মানুষ পানিবন্দী। লোকালয়ে পানি ঢুকে ভেসে গেছে মাছ, হাঁস, মুরগি, গবাদি পশু। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এসব মানুষ। বৈরী আবহাওয়া আর অমাবস্যার প্রভাবে গত কয়েকদিন ধরেই ভোলার নদ নদীতে পানির চাপ বেশি। এতে আতঙ্কে ছিল নদী তীরের মানুষ। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ পূর্ব ইলিশা ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 40 মিটার ভেঙে যায়। এতে রামদাসপুর কান্দি, সাজিকান্দি, দক্ষিণ ইলিশা সহ অন্তত 10 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। লোকালয়ে পানি ঢুকে ভেসে গেছে পুকুরের মাছ, ঘরের হাঁস, মুরগি ও গবাদি পশু। নষ্ট হয়েছে পানের বরজ সহ ক্ষেতের ফসল। পানি আমার ঘর দুয়ার সব তলায় গেছে, কারণ মুরগি হাঁসটি মরিয়া গেছে। কোনো খাইতে লইতে পারি না, রাঁধতে পারতে পারি না। এখন আমাকে যদি পরিষদে যদি আমরা যদি থাকার যদি আমাকে লাইন দেয় তা আমরা কোনো রকম আমরা থাকতে পারি। ঘর দুয়ার ভরিয়া গেছে, ধান ফান ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে আমরা চেয়ারম্যান, মেম্বার, সৈদার দহদার কোনো যোগ জিজ্ঞাসা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে জোয়ারের কারণেই বাঁধ নির্মাণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। মানুষের দুর্ভোগ কমাতে স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানান এই কর্মকর্তা। এই অংশটা আমরা তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা করেছি, কিন্তু জোয়ার চলে আসার কারণে আমরা আসলে এটা কোনো সম্পূর্ণ মেরামত করতে পারি নাই। তা আমরা আশা করতেছি জোয়ারটা শেষ হয়ে গেলে পরে ভাটার সাথে সাথে আমরা এবার বেড়িবাঁধটা সম্পূর্ণ মেরামত করে দিব এবং সেক্ষেত্রে আর পরবর্তী জোয়ারে ভিতরে পানি প্রবেশ করবে না এবং এলাকার ক্ষয়ক্ষতি হবে না। ভোলার 7 উপজেলায় 376 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 112টি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদী ভাঙনের শিকার প্রায় 1 কিলোমিটার এলাকা। গত 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার কেআইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রায় 20টি বাড়ি। হুমকির মুখে আরও শতাধিক ঘরবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন এলাকায় 50 বছর পর নদী ভাঙন দেখা দিয়েছে। কোরবানি ঈদের পরের দিন ভোর 6টা ধলেশ্বরীর ভাঙনে তলিয়ে যায় শেখদার বাড়ি। পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে কোনো মতে বের হতে পেরেছিলেন রিজভী। চোখের সামনে নদীগর্ভে বিলীন হতে দেখেন ভিটে বাড়ি, মেহগনি ও নারকেলের বাগান। কোনো কিছু সরাতে পারি না। আমার 3টা ঘর ছিল, একেবারে 3টা ঘরই একবারে পানির নিচে ডাইবা জায়গা। নদীতে পানি কমে স্রোত বাড়ায় ভাঙনের মুখে পড়ে কয়েন ইউনিয়নের ইসলামপুরবাসী। সেই সাথে কিছুক্ষণ পর পর নদীতে বালুবাহী বাল্ক আসা যাওয়া করায় পাড়ের ভাঙন তীব্র হচ্ছে। এ পর্যন্ত 1 কিলোমিটার এলাকায় প্রায় 20টি পরিবারের বাড়ি নদীতে বিলীন হয়েছে। পাশে একটা ওপারে একটা নদী আছে, ওদিক দিয়ে আর কি যাতায়াত করতে, কিন্তু এখন এই ইদানে আর কি বেশি যাচ্ছে আর কি দিক দিয়ে, এই কারণে আর কি আর চাপটা আরও বেড়ে যাচ্ছে, স্রোতের চাপটা। নেতাদের মাধ্যমে ড্রেজিংটা করা হয়েছিল, তো এলাকার জনগণ তাদেরকে ইট পাটকেল মাইরা থামাই দিয়েছিল, এই কারণে মূলত আর করে নাই তারা। এই প্রভাবটার কারণেই মূলত ভাঙা। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলছেন প্রায় 50 বছর পর এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। নদীর ওপার উত্তর ইসলামপুরের চর জেগে ওঠায় এপারে ভাঙন শুরু হয়েছে। ওখানে একটা চর পড়ছে, ছোটা বাইরে গেছে, ওটা বাড়াতেই এই স্রোতরা এই সাইডে পড়ে। পানি বোর্ড থেকে এখানে কিছু বস্তা ফালাই গেছে, সাধারণ এখানটা কোনো এখন পর্যন্ত করেনি। ভাঙন এলাকার মাত্র 100 ফুট দূরে আছে জেলার সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর কামিল মাদ্রাসা। প্রায় 1000 ছাত্রছাত্রীদের নিয়ে গড়া এই প্রতিষ্ঠানও রয়েছে ভাঙনের ঝুঁকিতে। যেভাবে শুরু হয়েছে এখন হয়তো এটা সাময়িক বন্ধ আছে, যদি এভাবে চলতে থাকে বা হঠাৎ করে যদি আবার শুরু হয়, তো যে কোনো মুহূর্তে আমাদের যে দিনী প্রতিষ্ঠান, যেটা মুন্সিগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, এটা যে কোনো সময় ঝুঁকির ভিতরে আছে। গবেষণা প্রতিষ্ঠান CEGIS বলছে এবছরই নদীতে বিলীন হতে পারে দেশের প্রায় 2400 বর্গ কিলোমিটার এলাকা। 12 জেলার 16 পয়েন্টে ভাঙন নিতে পারে ভয়াবহ রূপ। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে যমুনা ও পদ্মা পাড়ের মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধস হলেও কোনোভাবেই সরানো হচ্ছে না সেখানকার বাসিন্দাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে চলছে সচেতনতা বাড়ানোর চেষ্টা। জেলা প্রশাসক বলছেন ধস রোধে পাহাড় কাটা বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতি বছর বর্ষায় পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ধস হলেও কমেনি বসবাসকারীর সংখ্যা। ঝুঁকি জেনেও পাহাড় ছেড়ে যাচ্ছেন না বাসিন্দারা। এবারও টানা বৃষ্টিতে খাগড়াছড়ির সবুজবাগ, শালবাগান, কলাবাগান সহ শহরতলির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পাহাড় ধস। বাড়িঘর ভাঙলেও এখনো কেউ হতাহত হয়নি। পাহাড়টার অর্ধেক অংশ ভাঙ্গে আমাদের ঘরের ভিতরে পড়া অনেক ক্ষতি হয়েছে। কালকে ওদিক দিয়ে গদুয়ার ভাঙ্গে পড়ে গেছে নিচে দিয়া, আবার এদিক দিয়ে পানি পড়তেছে, ওদিক দিয়ে ভাঙতেছে। আমরা ঘুম যেতে পারি না, পোলাপান ছেলে মেয়ে বসে থাকতে হয় পাহাড় ধসে পড়ার ভয়ে। প্রশাসন বলছে ধস ঠেকাতে প্রয়োজন পাহাড় কাটা বন্ধ করা, সরিয়ে নিতে হবে সেখানকার বাসিন্দাদেরও। যে সকল এলাকায় পাহাড় ধসের কারণে মানুষ, সাধারণ নাগরিকগণ ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে আমরা নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। পাহাড় কাটলে একসাথে যেমন ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বৃদ্ধি পায়, মানুষ যারা ওই এলাকায় বসবাস করে তাদের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই জন্যই জেলা প্রশাসন পাহাড় কর্তনের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। পৌর এলাকায় ঝুঁকিপূর্ণ এসব পাহাড়ে বসবাস প্রায় 3500 পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরী ধর্ষণে অভিযুক্তকে সালিশ ডেকে নামমাত্র সাজা দিয়ে সমাধান, এমনকি থানায় মামলা না করতে চাপ দেওয়ার অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ প্রভাবশালীদের বিরুদ্ধে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন ধর্ষণের শিকার কিশোরীর পরিবার। মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নে 11 আগস্ট এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে ধর্ষণ করে প্রতিবেশী ভ্যান চালক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় সে। ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের অভিযোগ তাদের মামলা করতে নিষেধ করেন ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় প্রভাবশালীরা। সালিশের নামে অভিযুক্তকে নামমাত্র সাজা দিয়ে ধর্ষণের বিচার করে।
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে হেরোইন সহ আটক করেছে র্যাব। সকালে উপজেলার মহিশাল বাড়ি ফকিরাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব সদস্যরা গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে রান্নাঘরে লুকিয়ে রাখা ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে কাউন্সিলর মোফাকে আটক করে র্যাব সদস্যরা। আটক মোফাজ্জল হোসেন মোফার বিরুদ্ধে মাদকসহ ৩টি মামলা আছে উল্লেখ করে র্যাব জানায়, হেরোইন উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হবে। রাজধানী বাজারে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্যার প্রভাবে গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সবজির দাম। বাজারে গড়ে ৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয় জানায়, কারসাজি ঠেকাতে ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে শুল্ক কমিয়ে বিদেশ থেকে আমদানি করা হবে চাল। এই ধরনের হুঁশিয়ারির পরও রাজধানীর বাজারে আবারও বাড়ল চালের দাম। দফায় দফায় দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। জিনিসপত্রের দাম মনে করেন যেভাবে উদ্যোগতিতে বাড়তে আছে হু হু করে, সেটা বলার মতো না। শুধু চাউল না, সবজি বাজার বলেন, অন্যান্য যে মুদি যে আইটেমগুলা, সব আইটেমের দামে মানে উদ্যোগতিতে, মানে যেটা বলার মতো না আর কি। শুক্রবার রাজধানীর বাজারগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়, নাজির শাইলের কেজি ৫৫ থেকে ৬০ টাকা, ২৮ জাতের চাল বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৪৩ থেকে ৪৫ টাকা দরে। আড়তদাররা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে মোটা চাল দেয়ায় পাইকারি বাজারে মোটা চালের সরবরাহ নেই। মোটা চাল তো টোটালে নাই মার্কেটে। আর আপনার যে ২৮ চাল যেটা, এটা আমরা পাইকারিতে বিক্রি করে ৪৬ থেকে ৪৭ টাকা। দামটা বেশি। আপনার ধান যারা রাইস মিল মালিক তারা বলে ধানের দাম বেশি। ধানের দাম বেশিতে এই জন্য আপনার চালের পড়তাটা বেশি হয়। আর যেহেতু মার্কেটে মোড়া চালটা খুব সংকট, এই জন্য চিকন চালটার দাম একটু বেশি। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরেই বেশি দামে বিক্রি করা হচ্ছে শাকসবজি। বেশিরভাগ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। মাঝারি আকারের একটি লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ১ কেজি বেগুনের দর ৮০ থেকে ১০০ টাকা। কাকরোল, পটল, ঢেঁড়সের কেজি ৬০ টাকা, বরবটি ৭০ টাকা এবং মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা। বাড়তি আলুর দামও কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। এবছর বন্যার পরিমাণটা অনেক বেশি হয়েছে। বন্যার কারণে অনেকটা সবজি নষ্ট হয়ে গেছে, এজন্য সবজির দাম দরটা অনেকটাই বেশি। লাল শাক ২৫ টাকা ২০ টাকা বিক্রি করতেছে, পুঁই শাক ৩০ ৩৫ এমন বিক্রি করতেছে। আর যেদিকে থেকে মাল উৎপাদন ওদিকে ৭০ থেকে সব পানি। আমাদের অবস্থা শোচনীয়। আমি একটা অফিসে জব করি, তো অফিসের আয়ের তুলনায় এখানে আমি ব্যয়টা আমি সংকুলন করতে পারছি না। তবে কিছুটা স্বস্তি রয়েছে পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা দরে। দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রেন যাত্রীদের যাতায়াতের সুবিধায় বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের নিয়ম পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা। একই দিন থেকে অনলাইনের পাশাপাশি টিকিট পাওয়া যাবে কাউন্টারেও। টিকিট যার ভ্রমণ তার। ১৩ আগস্ট থেকে এমন নীতির বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ। বলা হয়, স্টেশনে অনলাইনের টিকিটের সাথে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র। রেলওয়ে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সমালোচনার মুখে এই সিদ্ধান্ত বাতিল করল রেলওয়ে কর্তৃপক্ষ। তাই এখন ট্রেনের ভ্রমণে জাতীয় পরিচয়পত্র না রাখলেও চলবে, এমন ঘোষণায় সন্তুষ্ট যাত্রীরা। এনআইডিটার সাথে বহন করাটা আমি মনে করি খুবই ঝুঁকিপূর্ণ। এনআইডি ফটোকপি হয়তো বা থাকতে পারে, সেই বিষয়ে আমি মনে করি এটা নেওয়া যাইতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা হয়রানি হচ্ছে, কারণ আগে বলতেছে আমাদের মধ্যে তো একটা ভয় থাকতেছে যে আবার যদি না হয় টিকিট কাটতে না পারি এনআইডি কার্ড ছাড়া, সবসময় তো কাছে নিয়ে থাকি না। সমস্যা একটা ফিক্সড সিস্টেম হইলে সবচেয়ে ভালো হয়। এখনও অনলাইনে টিকিট কাটায় অভ্যস্ত নন অনেকেই, তাই ২৭ তারিখ থেকে আবারও কাউন্টারে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রেল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার কমিউটার ট্রেনের টিকিটটা আমরা অনলাইনে ব্যবস্থা করতে পারি, এটা অবশ্যই কাউন্টারে বিক্রি হবে। অনলাইনে যেটা হচ্ছে তার ২ ঘন্টা আগে সময় আগে যদি বিক্রি না হয় কাউন্টারে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি সেটা ডিফিকাল্ট আর কি, কোনো যাত্রী বুঝতেছে না সে কাউন্টারে পাবে কিনা, কিন্তু আমরা কাউন্টারটাকে ইন্টারসিটি ট্রেনে নিরুৎসাহিত করছি। ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলবে। পর্যায়ক্রমে সব ট্রেন চালুর কথাও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বন ইবনে কামাল,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা দেশে ফিরতে শুরু করেছেন। গত 3 দিনে অন্তত 565 জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। এর আগে করোনার বিস্তার রোধে গত 13 মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে ইমিগ্রেশন খোলা থাকলেও ভারতীয় যাত্রী নেয়নি সেদেশের সরকার। দীর্ঘ 5 মাস ধরে বাংলাদেশে আটকা পড়েন অসংখ্য ভারতীয়। অবশেষে ভারতীয় হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন তারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া 550-র বেশি ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশে যে সকল ভারতীয় নাগরিক ভারত সরকার হেজাবত না নেওয়ার কারণে আটকে পড়েছিল তারা এখন ভারতে যেতে পারছে, তবে তাদেরকে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর রিপ্যাট্রিয়েশন একটা ফর্ম আছে, এই ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওটা পূরণ করে সাবমিট করলে ওই ফর্মটা নিয়ে আসে তারা যেতে পারবে। বিশ্বে করোনায় আক্রান্ত 2,28 লাখ ছাড়িয়েছে, প্রাণহানি 7,96,000-এর বেশি। একদিনে 2,66,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু 6,000-এর বেশি। আবারও একদিনে সর্বোচ্চ 68,500 করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। নতুন 981 জন নিয়ে দেশটিতে প্রাণহানি প্রায় 55,000। 24 ঘন্টায় ব্রাজিল ও যুক্তরাষ্ট্র 1,000-এর বেশি প্রাণহানি আর 44,000 করে নতুন রোগী শনাক্ত হয়েছে। করোনায় ফের বিপর্যস্ত জার্মানি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,707 জন, যা এপ্রিলের পর সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ায়ও বেড়েছে আক্রান্ত, রাজধানী সেউলের বাইরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। করোনা ঠেকাতে চলাচলে বিধিনিষেধ জোরদার হয়েছে মরক্কোয়। শিগগিরই বেসরকারি প্রতিষ্ঠান খুলছে নাইজেরিয়ায়। এদিকে রাশিয়ার তৈরি ভ্যাকসিন চূড়ান্ত ধাপে 40,000 মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ হবে বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। বার্সেলোনায় নিজের অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের সাথে সাক্ষাতে ন্যু ক্যাম্প ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। দল ও ক্লাব সভাপতি বার্তোমেওর ভূমিকায় আক্ষেপ প্রকাশ করেছেন বার্সা অধিনায়ক। মেসির সোজাসাপটা কথায় পুনর্গঠন প্রক্রিয়ায় ধাক্কা খেল স্প্যানিশ ক্লাবটি। আগেও বার্সা ছাড়ার কথা ভেবেছেন, প্রকাশ্যে তা স্বীকারও করেছেন, কিন্তু পারিপার্শ্বিকতা প্রাণের ন্যু ক্যাম্পে রেখে দিয়েছে। মেসি আছেন ব্লুগ্রানার প্রাণভ্রমরা হয়ে। এবারে পরিস্থিতি ভিন্ন। দলবদলে বিচক্ষণতার প্রমাণ না দেয়া ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বাড়ছিল একটু একটু করে। কোচ আর কিছু সতীর্থের সঙ্গে মন কষাকষি মেসিকে দূরে ঠেলে দিয়েছে। এখন নিজ ঘরও যেন পর মনে হচ্ছে। বায়ার্ন ধাক্কায় মন ভাঙা মেসি পরিবার নিয়েছিলেন ছুটিতে। সেখান থেকে কাতালুনিয়ায় ফিরে নতুন কোচ কোমানের সঙ্গে দেখা করেছেন। কথা হয়েছে ভবিষ্যৎ নিয়ে, আর তাতে বেড়েছে দল ছাড়ার শঙ্কা। গণমাধ্যম জানাচ্ছে বার্সার সঙ্গে বন্ধন ছিন্ন করার চিন্তা জেঁকে বসেছে। ন্যু ক্যাম্পে থাকার চেয়ে ছাড়ার সম্ভাবনাই বেশি। সে কথা কোমানকেও নাকি বলে দিয়েছেন মেসি। চুক্তির মেয়াদ আছে আরও 1 বছর। এ কারণে হুট করে সিদ্ধান্ত নেওয়া যে কঠিন হবে তাও বুঝতে পারছেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান মেসি। ওর চুক্তি শেষ হতে 1 বছর বাকি। দলকে কক্ষপথে ফেরাতে ভূমিকা রাখতে হবে LM10-এর। তবে মেসির ক্লাব ছাড়ার ইঙ্গিত কোম্যানের চ্যালেঞ্জ কঠিন করবে। নেইমারকে ফেরানোর চেষ্টায় ব্যর্থ মেসি। বর্তমান প্রেক্ষাপটে বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া সহজ হবে LM10-এর। এমনকি নেইমার, রোনালদো, মেসি ট্রায়ার স্বপ্নও দেখতে শুরু করেছেন অনেকে। বার্সা মেসি সমর্থকেরা তা মেনে নেবে এক বাক্যে। আর্জেন্টাইন ম্যাজিশিয়ান যদি চলেই যান, সেই শূন্যতা পূরণ হবার নয়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগের ফাইনালের রাতে মুখোমুখি সেভিয়া ইন্টার মিলান। 2010-এ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ইন্টারের শোকেজে জমেনি ইউএফার ট্রফি। কন্তের অধীনে সেই অপেক্ষা অবসানের অপেক্ষা। অন্যদিকে ষষ্ঠ শিরোপার লক্ষ্যে সেভিয়ার প্রেরণা অতীত রেকর্ড। জার্মানি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ডাগআউটে কন্তে লোপেতেগির লড়াই। 1 দশকে প্রথম ইউরোপিয়ান ট্রফির অপেক্ষায় ইন্টার মিলান। প্রতিপক্ষ ইউরোপা লিগের রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন সেভিয়া আরও একবার সেরা হতে মুখিয়ে। লুকাকুর দুরন্ত ফর্ম ইন্টারের বড় ভরসা। মার্টিনেজও আছেন ছন্দে। 3-5-2 ফরমেশনে এই দুইয়ের রসায়ন জমলে পূর্বে সেভিয়া। চোট থেকে সেরে ওঠা সানচেজ অ্যাটাকে যোগ করবে বাড়তি শক্তি।
যদিও শুরুতে রিজার্ভ বেঞ্চেই থাকবেন এই চিলিয়ান। কন্তের অধীনে দীর্ঘ প্রতীক্ষার অবসান চায় ব্ল্যাক অ্যান্ড ব্লুজ। আমার শব্দ ভাণ্ডারে ভয় বলে কিছু নেই। আমার খেলোয়াড়েরাও এক মন্ত্রে উজ্জীবিত। সেভিয়াকে সমীহ করেই নামবো। যোগ্য দল বলেই আমরা ফাইনাল খেলছি। ছেলেরা জিততে মুখিয়ে আছে। সেভিয়ার জন্য লাকি ইউরোপা লিগ। দারুণ ছন্দে লোপেতেগির দল গেল ২০ ম্যাচে অপরাজিত। কোচের চিন্তার কারণ লুকাস ওকাম্পোসের ফিটনেস। লুকাকু মার্টিনেজকে রুখতে চাপ থাকবে রেগুইলন নাভাসের ওপর। ইন্টার ভারসাম্যপূর্ণ দল, অবশ্যই কঠিন প্রতিপক্ষ। আক্রমণে ওদের সামর্থ্য দেখেছি, রক্ষণেও ভালো সমর্থন পায়, মাঝে মধ্যে ভুলও করে বসে। আমাদের সুযোগ নিতে হবে। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। জিততে হলে মনোযোগ ধরে রাখা জরুরি। ইতালিয়ান ক্লাবের বিপক্ষে সবশেষ ৩ ম্যাচে জয়ী সেভিয়া। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে এই প্রথম। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরের আগে অপ্রত্যাশিত খবর। ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে পাচ্ছে না টাইগাররা। পারিবারিক কারণে শ্রীলঙ্কা সফরে যেতে চান না বলে বিসিবিকে জানিয়েছেন ম্যাকেঞ্জি। তবে সাউথ আফ্রিকান এই ব্যাটিং কোচ আগামীতেও টাইগারদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তার সাথে কথা বলবে বিসিবি। ম্যাকেঞ্জির এমন খবরে বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে বিসিবি। এরই মধ্যে ২-৩ জনের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তার মধ্যে ক্রেইগ ম্যাকমিলানের সাথে আলোচনা অনেক দূরে গিয়েছে। লম্বা বিরতির পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তাই একজন ব্যাটিং পরামর্শক নিয়ে লঙ্কা সফরে যেতে চায় বোর্ড। সাউদাম্পটনে আজ পাকিস্তানের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। প্রথম টেস্ট জিতে এগিয়ে ইংল্যান্ড, ড্র হয়েছে দ্বিতীয় ম্যাচ। রোজ বলে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। বৃষ্টি ও আলোক স্বল্পতায় সাউদাম্পটনের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর আলোচনা সমালোচনা চলছে। দ্বিতীয় টেস্টে হয়েছে মোটে 134 ওভার 3 বল। 1987 সালের পর ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বলের টেস্ট এটি। খেলা হয়েছে মাত্র 1.5 দিন শেষ টেস্টে, তাই আবহাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সে কারণে সিরিজ নির্ধারিত টেস্টে আনা হয়েছে পরিবর্তন। যদি নির্দিষ্ট দিন নষ্ট হয় তাহলে পরের দিন ম্যাচ শুরু হবে আধ ঘন্টা আগে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায় ইসিবি। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।